দাদা আপনার নাম কি? আমার নাম আব্দুল মোতালেব মিয়া। আপনার বাড়ি কি এখানেই গোপালের গুটি? এই গোপালেগুটি। কি বিক্রি করতেছেন? বেগুন বেগুন কত করে? 20 টাকা কিলো। 20 টাকা কেজি। কি কাজ করেন? এই কৃষিকাজই করি। কৃষি কাজ করেন। জিনিসপত্রের দাম বাজার ঘাটে কী রকম দেখেন? জিনিসপত্রের দাম তো আহামরি, যে বর্তমান রসুন তো সাধারণ মানুষ থেকে শুরু করে মধ্যবর্ত যে কৃষকরা তারাও কিন্তু রসুন বর্তমান কেনার অনীহা। 1 কিলো রসুনের দাম যদি 400-500 টাকা কিলো হয় তাহলে সাধারণ মানুষ তো কিনতে পারবে না। পেঁয়াজ আদার্স যেগুলো সরঞ্জাম আমাদের প্রয়োজনীয় বস্তু বলে মনে হয়, যা নিয়ে আমাদের এই খাদ্য দ্রব্যের মধ্যেই প্রয়োজন, সবগুলোই জিনিসপত্রের দাম আহামরি, কিন্তু সাধারণ মানুষের পক্ষে খুবই অসুবিধা দেখা যাচ্ছে। আর মধ্যবর্তী যারা কৃষক, ক্ষুদ্র কৃষক, তাদের তো যে সমস্ত ফসল উৎপাদন করে সে সমস্ত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, তার জন্য তো অসহায়। গ্রামে গঞ্জে যে পরিস্থিতি বর্তমান, এই পরিস্থিতির মধ্যেই অনেকেই বাড়িতে অনেক বেকার অনেকগুলো পড়ে রয়েছে। তাদের কিন্তু বেকারের যে একটা সুচেতনা, যে বেকারকে একটা যে কাজের ব্যবস্থা, সেটাও তো হচ্ছে না। এই সমস্ত এই দেখা দিয়েছে গোটা রাজ্যেই ব্যাপী এবং ভারতবর্ষেই কোনো জায়গায় কোনো ইয়ের মধ্যেই এমন কোনো ইয়ে নাই যে অনেকগুলো পোস্ট ভ্যাকেন্সি পড়ে আছে, কিন্তু বেকারের সংখ্যা বাড়ছে, এই ভ্যাকেন্সি পোস্টগুলো কিন্তু পূর্ণ হচ্ছে না। তার জন্য একটা সমস্যা দেখা গিয়েছে। কৃষকের ফসলের দাম পাচ্ছে না, তার জন্য সমস্যা দেখেছে। হঠাৎ করে জিনিসের দাম আহামরি বেড়ে যায়, কিন্তু আমরা সাধারণ মানুষ থেকে ধরি মধ্যবর্তী কৃষক যারা দিন মজুরি করে তারা তো ক্রয় করে খাইতে পারছে না। এইরকম সমস্যা দেখা যাচ্ছে। আমি শুনতে চাই, গ্রামগঞ্জের মানুষ আজকে পশ্চিমবঙ্গের কথাই যদি বলি, আপনি ইয়ের কথা বললেন, ভ্যাকেন্সির কথা বললেন, জব ভ্যাকেন্সির কথা বললেন, সমস্ত জায়গায় তো শুধু দেখছি দুর্নীতি আর দুর্নীতি। আপনি রেশনের কথা বলুন, চাকরির ক্ষেত্রে বলুন, হ্যাঁ, কোনো একটা পঞ্চায়েতে যদি কোনো সুযোগ সুবিধা নিতে চান সেখানে অনেকে টাকা দিতে হয়। তো সরকারের ক্ষেত্রে কি মনে হয়, সরকারকে কি বলবেন? সরকারকে কিছু বলতে চান? সরকার কী বলছে, এটা তো প্রতিনিয়ত টিভি চ্যানেল এবং পেপার খুললেই এই দুর্নীতি সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের বুকে দেখা যাচ্ছে। কিন্তু অনেকগুলো এর মধ্যেও অনেকগুলো তো নেতা নেত্রী তো আজ অবধি জেলের মধ্যে আসে, কিন্তু তার তো কোনো সুব্যবস্থার জন্য কেউ আসছে না। সুব্যবস্থার জন্য যে অনেকগুলো বেকার এই কিছুদিন আগে 2012 এবং 16 যেগুলো টেট হয়েছে, টেটে অনেক ভ্যাকেন্সি, যাদের চাকরি দেওয়ার কথা সে তো চাকরি পাচ্ছে না। অনেক টাকা পয়সা নিয়ে যারা চাকরি হয়েছে তার জন্য তো অনেক জেলেই পড়ে আছে এই দুর্নীতির জন্য। কিন্তু যারা বেকার আছে তার জন্য কি হয়েছে? তার জন্য তো কোনো হচ্ছে না। তারা বেকাররা তো প্রতিদিনেই আন্দোলনে ভরে যাচ্ছে, আন্দোলন করে কেউ মৃত্যুর পর্যায়ে যাচ্ছে। শুধু বেকাররা সবচেয়ে বড় ইস্যু। সারা বিশ্বের মধ্যে যারা এসে কৃষকের উপরে কেউ নেই। যে কৃষকরা ফসল উৎপাদন করে কিন্তু ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, তাহলে কৃষকরা যদি মরে যায় তাহলে অন্য কোনো প্রাণী কোনো বস্তু বাঁচতে পারে না। এই দাদা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন, যে আজকে যদি ভারতবর্ষের কৃষক যদি না থাকে, তাহলে আমরা যে এই যে বড় বড় সিটি দেখি, দিল্লি, মুম্বাই, কলকাতা, তাহলে সেখানে যে আমরা খাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাঁচা সবজি সাপ্লাই হয়, সেগুলো কিন্তু সব একটা বন্ধ হওয়ার জায়গায় চলে আসবে। আচ্ছা, বেসরকারিকরণ হয়ে গেছে। আমি একটা কথা, বেসরকারিকরণ হয়ে গিয়েছে, সরকারি সংস্থার কথা বলছেন? সংস্থা যেগুলো আছে সব তো বেসরকারি। আদানি আম্বানি বড় বড় পুঁজিপতিদের হাতে তো চলে গেছে সবগুলো। এই তার যা আছে, রেল বিক্রি হয়ে গেল, বিমা বিক্রি হয়ে গেল, যে সমস্ত মানে সরকারি বড় বড় যানবাহন এবং বড় বড় যে কোম্পানি, সমস্ত তো বেসরকারিকরণ হয়ে গেছে। কিন্তু স্কুল কলেজ অনেকেই বেসরকারিকরণ হয়ে চলে গেছে। কিন্তু সরকারি প্রতিষ্ঠানও যদি না থাকে তাহলে বেসরকারি তো হবেই। কারণ একটা স্কুলের মধ্যেই যদি 30টা টিচারের প্রয়োজন, সেখানে তো টিচার নেই।
তা যেই টিচার না থাকলে তাহলে পড়াশোনা ছাত্র ছাত্রীদের পড়াশোনা এবং সেই স্কুলের যে আগামী দিনের মধ্যে একটা যে পরিকল্পনা হবে সে পরিকল্পনার কোনো তো দেখা যাচ্ছে না। আগামী দিনের মানে ভবিষ্যৎ শিশুদের বা আগামী প্রজন্মের অন্ধকারের দিকে যাচ্ছে, তাই তো এটা মনে হয় আপনার? হ্যাঁ? মনে হয় অন্ধকারের দিকে যাচ্ছে। আচ্ছা, আমি জানতে চাই যে কি করা উচিত, এটার সমস্যার সমাধান কি কি মনে হয় আপনার? সমস্যার সমাধান সরকাররা এবং আমার ভারতবর্ষে যে সরকার রয়েছে, ভারতবর্ষের সরকার এবং প্রতিটা রাজ্যের যে সরকার রয়েছে, সরকারের যদি সুচেতনা নেয় যে শিক্ষাকে ডেভেলপমেন্ট করার জন্য যে যারা বেকার আছে সেই বেকার সংস্থা যদি পূর্ণ হয়, বেকার সংস্থা প্রতিটি ঘরে ঘরে বিএ থেকে MA পাস অনেক ছেলে মেয়ে বেকার ভ্যাকেন্সি পড়ে আছে, কিন্তু যে পোস্টগুলোতে যদি তাদেরকে একটা সংস্থার দিকে দেখা যায় মনে হয় আগামী দিনে ডেভেলপমেন্ট হওয়ার একটা সুচিন্তা থাকবেই। এবং সাধারণ যারা কৃষক, এই কৃষকের উপরে যদি একটু গুরুত্বপূর্ণ দেওয়া যায়, এই যে আলুর চাষের দাম পাচ্ছে না, যারা বর্তমান শস্যার কোনো দাম নেই, পাটের যে সমস্ত কৃষক পাট করছে পাটের কোনো ন্যায্য মূল্য পাচ্ছে না, ধানের যে একটা মূল্য সরকারি যে মূল্য সেই সরকারি মূল্য সাধারণ কৃষকরা পাচ্ছে না। সরকার যদি একটা সরকারি নির্দেশ মতন সরকারি অনুযায়ী মতন যদি একটা ক্রয়ের জায়গা করে নেয়, তারা একটা সরকারি অ্যামাউন্ট দিয়ে যেই পাটের দাম কুইন্টাল প্রতি এত টাকা, ধানের দাম কুইন্টাল প্রতি এত টাকা, তাহলে এই সাধারণ যে কৃষক, ক্ষুদ্র চাষি কৃষক, মধ্যবর্তী কৃষক অনেক ডেভেলপমেন্ট আবার একটা থাকে, সমস্ত সুযোগ থাকবে সমস্ত সরকারির অনুহা। আচ্ছা, সামনে তো ভোট এসেই যাচ্ছে, অনেক নেতা মন্ত্রী দেখবে আপনাদের জায়গায় আসবে, এখনও হয়তো আসেনি কিন্তু শুরু হয়ে যাবে তাদের যাত্রা, এদিকেও হয়তো আসবে। আমাদের ভারতবর্ষে দুই ধরনের সরকার আছে, সেন্ট্রাল সরকার ও রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বললেন, হ্যাঁ, কিন্তু প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে কেমন লাগে, কি মনে হয়? আর সরকার এই যে আগামী দিনে যে লোকসভা নির্বাচন, এই লোকসভা দিয়ে প্রধানমন্ত্রী গঠিত হয়, কিন্তু প্রধানমন্ত্রী যখন এই ভারতবর্ষে প্রধানমন্ত্রী হওয়ার আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা সরকারে আসলে বৎসরে 2 কোটি বেকারের চাকরি দেব, কিন্তু 2008 থেকে মূল্যায়ন করে 2024-এর মাথায় তার তো কোনো চাকরি আমরা দেখতেছি না। যে চাকরি যে কথা বলছে, যে সমস্ত কথা বলে সমস্ত তো ভারতবর্ষের মধ্যেই অনেক রাজ্য আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা অনন্য এই যে রাজ্য, যে রাজ্যেই অনেক ভ্যাকেন্সি এখনও পড়ে আছে, সেখানে তো কোনো কেন্দ্র সরকারের ভ্যাকেন্সি পড়ে আছে, রাজ্য সরকারের ভ্যাকেন্সি পড়ে আছে, কেন্দ্র সরকার তো সেখানেও কাজ করছে না। যে যারা ভ্যাকেন্সি আছে, যে একটা ফ্যামিলি গরিব মানুষ, তারা অনেক কষ্টে অনেক দুঃখ কষ্ট করে তাদের ছেলে মেয়েকে উচ্চ শিক্ষিত করেছে, তাদের কোনো সংস্থার কোনো সরকার দেখতেছে না। যদি সরকার মনে করতো যে এই ভারতবর্ষটা আমাদের ভারতবর্ষ নাগরিক, এই নাগরিককে আমরা যে কোনো প্রতিটা ফ্যামিলির মধ্যে যে সমস্ত শিক্ষা আছে, শিক্ষার প্রতিষ্ঠানের জন্য আলাদা অনেক ভ্যাকেন্সি পড়ে আছে, তাদেরকে যদি নেওয়া হয়, নিয়োগ করা হয়, তাহলে আমার মনে হয় অনেক পরিবারের মধ্যে এখানে কোনো পার্টির পরিকল্পনা আসছে না, কোনো বিজেপি, কোনো তৃণমূল, কোনো কংগ্রেস, কোনো বামপন্থী এবং কোনো ধরনের যাদের ম্যাথ ভালো আছে তারা কিন্তু সেখানে অংশগ্রহণ বা চাকরির একটা ক্ষেত্রে যাইতে পারে, কিন্তু সেদিক দিয়ে সরকার দেখতেছে না। গ্রামে গঞ্জের মধ্যে এই ধরনের নাগরিক ভারতবর্ষে খুবই বিরল। আমরা যদি কোনো বড় মেট্রো সিটিতে যাই, তখন সেখানকার শিক্ষিত কিছু মানুষ এইভাবে কথা বলে, আমরা অনেক শুনি, অনেক দেখি, কিন্তু সুদূর গ্রামে কোনো মানুষ এইভাবে কথা বলে আমি প্রথম এক্সপিরিয়েন্স করলাম। দাদা, আমি আর কিছু জানতে চাই আপনার কাছ থেকে। আপনি তো কৃষিকাজ করেন, তাই না? হ্যাঁ, কৃষিকাজ করি। ফ্যামিলিতে কে আছে? ছেলে আছে নাকি? ছেলে নাই, মেয়ে আছে আর আমরা আছি। বাবা মা আমাকে ছেড়ে চলে গেছে। পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা করতেছে।
পড়াশোনা করতেছি। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনার সময় আমি আর নষ্ট করব না, অনেকক্ষণ থেকে কথা বললাম, অনেক জিনিস আপনি তুলে ধরলেন। ধন্যবাদ কথা বলার জন্য। ঠিক আছে, আমিও আপনাকে বিগত জানাই আপনার চ্যানেলটা ভালো করে প্রভাব যেন হয়, কথাগুলো আপনি আরও ভালোভাবে করে এইরকম করে মানে পাঠাবেন, যে আগামী দিনের যেন সুচেতনা সরকারের মাধ্যমে হোক, যে পর্যায়ে হোক, একটু যেন ভালোভাবে হয়, সেদিক দিয়ে আপনারা চ্যানেলে কাজ করবেন, দেখবেন। অবশ্যই। আজকে আমরা ছিলাম গোপালের গুটি একটা গ্রামে। আশা করব এই ভিডিওটা আপনারা দেখবেন এবং সরকারকে একবার হলে ভাবানোর চেষ্টা করবেন যে এখনকার সমাজের মানুষ আগের মতো আর নেই। এখন গ্রামে গঞ্জের মানুষ ভাবতে জানে, তারা বুঝতে জানে দেশে কি হচ্ছে, রাজ্যে কি হচ্ছে, তারা খুব নজর দিয়ে দেখতেছে এবং সরকার এদের যেন নির্বোধ ভাবার চেষ্টা না করে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।